হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 10, ঠিক আছে? ক্লাস 10 এর বেঙ্গলি জ্যাকবোর্ড এর ভিভিআই যে কোশ্চেনগুলো রয়েছে তিনটি চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো হাতের লেখা নোটস, ঠিক আছে? হাতের লেখা নোটস, ঠিক আছে? যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি সেগুলোকে হাতের থেকে লেখা হয়েছে, ঠিক আছে? টাইপিং করতে অনেক সময় লাগবে, তাও আবার বেঙ্গলি, সেই জন্য কোশ্চেনকে লেখানো হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। কদিন পরেই এক্সাম, যাতে এক্সামে অনেকটা হেল্প হবে তোমাদের, সেই জন্য, ঠিক আছে? এবং যারা জেটেড মেন্স এক্সাম দিচ্ছেন সেই তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা অত্যন্ত আবশ্যক। পেপার 1-এ এই সিলেবাসটাকেই ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে দেখব যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো। তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। যাদের বেঙ্গলি অনেক কমজোর আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। এর আগের সাল কিন্তু আমার ভিডিও দেখেই 9 ক্লাস এবং 10 ক্লাস, 11 ক্লাস এবং 12 ক্লাস 100% মার্কস এনেছে, ঠিক আছে? পরীক্ষার পর সেই বাচ্চাগুলো সব কিন্তু তাদের যে মার্কশিট সেটাও কিন্তু আমাকে পাঠিয়েছিল, ঠিক আছে? এবারও যাদের 100 আসবে বেঙ্গলিতে আমি তাদের অলগ থেকে একটা ভিডিও বানিয়ে দেবো, মার্কশিট আমাকে ভেজতে হবে, ঠিক আছে? এবং তার সাথে জায়গা নামটা দিতে হবে, ঠিক আছে? আমি তাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো শুরু করা যাক ভিডিওটা, ঠিক আছে? তাহলে গতকাল যে ভিডিওটা আপলোড হয়েছে হাতের লেখা নোটস এইভাবে দেওয়া আছে উপরে থাম্বনেলটা, তো সেই ভিডিওটা গিয়েও দেখতে পারে। সেগুলো আগের চ্যাপ্টারগুলো দেওয়া আছে। সাগর সঙ্গমে নেই, সাগর সঙ্গম না, সেখানে দেওয়া আছে যে প্রথম চ্যাপ্টারটা সাগর সঙ্গমে, সেটা 9 ক্লাসের। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা যে চ্যাপ্টার, সেই তিনটা চ্যাপ্টারের যে মহত্বপূর্ণ কোশ্চেনগুলো সেগুলো মহেশ, ঘর ও বাহির এগুলো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আজকে যেটা দেখছি সেটা আসছে আমাদের বিদ্যাসাগর, ঠিক আছে? এটি কে লিখেছেন? না, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কারো কিছু সমস্যা থাকলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে 9199154669, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? এখনও পর্যন্ত যদি বাকি ভিডিওগুলো দেখে না থাকেন বা 2023, 2022 কোশ্চেন পেপার যদি দেখে না থাকেন বেঙ্গলির, তাহলে মেসেজ করুন, আমি লিঙ্ক ভেজে দেবো। যতগুলো ভালো ইম্পর্টেন্ট ভিডিও আছে সেগুলো দেখেই কিন্তু 100% মার্কস কিন্তু এসে যাবে, ঠিক আছে? ভিডিওটি শেয়ারও করে দেবেন এবং লিঙ্কটাও শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। শুরু হয়ে গেছে অলরেডি, নতুন করে কি শুরু করব দিয়ে কোশ্চেন আমরা দেখব। কোশ্চেন কি বলছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র কেমন ছিল? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রটা কেমন ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র ছিল তার বর্ণ পরিচয়ের উল্লেখিত গোপাল চরিত্রের ঠিক বিপরীত। তাহলে গোপালের যে চরিত্রটা ছিল তার ঠিক বিপরীত কিন্তু এখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রটা পাচ্ছি। বাল্য বয়সে বিদ্যাসাগরের প্রকৃতি কেমন ছিল? বাল্য বয়সে বিদ্যাসাগরের প্রকৃতি ছিল অত্যন্ত জেদি, ঠিক আছে? খুব জেদি ছিলেন তিনি। পরে রয়েছে বিদ্যাসাগর কনিষ্ঠ ভ্রাতার নাম কি ছিল? তার যে কনিষ্ঠ ভ্রাতা তার নামটা কি ছিল?
বিদ্যাসাগরের কনিষ্ঠ ভ্রাতার নাম ছিল শম্ভুচন্দ্র। ঠিক আছে, পরে নেক্সট ভিডিও বড় হবে, কিন্তু সেখানে সুবিধাও আছে। বড় ভিডিও হলে হচ্ছে কি সমস্ত কন্টেন্ট পেয়ে যাচ্ছেন। তো বিদ্যাসাগর কোথায় থাকতেন এবং কার সঙ্গে থাকতেন? বিদ্যাসাগর তার বাবার সঙ্গে কলকাতার বাসায় থাকতেন। বিদ্যাসাগর কার থেকে শিরোপা নেওয়ার জন্য কখনো মাথা নত করেননি? তাহলে বিদ্যাসাগর সাহেবের হাত থেকে শিরোপা নেওয়ার জন্য কখনো মাথা নত করেননি। কি হয়ে যাচ্ছে? ঠিক আছে, পরে নেক্সট থাকছে, নেক্সট কোশ্চেনটি থাকছে গিয়ে, ভারত এমনকি সমগ্র বিশ্বের এক মহান ব্যক্তিত্ব কে ছিলেন? তাহলে ভারত এমনকি সমগ্র বিশ্বের এক মহান ব্যক্তিত্বের ঈশ্বরচন্দ্র ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন। কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখলে সেখানে গিয়ে আর কোনো কষ্ট হবে না, খুব ভালো করে লিখতে পারবে। কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগর প্রথম পদ নিযুক্ত হন কি পদে? তাহলে কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগর প্রথম ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত ও পরে সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিযুক্ত হন। সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করেছিলেন কি করেছিলেন? তাহলে এখানে উত্তর যদি আমরা দেখি, তাহলে একজন সমাজ সংস্কৃতারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার প্রচলন, সতীদাহ যেটি বাল্যবিবাহ প্রথার উচ্ছেদ ও বিধবা বিবাহ প্রচলন শব্দকে বেদ পাঠকের অধিকার প্রদান করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, যশোরে কই বলে কারা কাকে উপহাস করত এবং কেন? এ ধরনের প্রশ্নও থাকবে, বড় প্রশ্নও থাকবে। তো এইখান থেকেই কিন্তু বড় প্রশ্নেরও উত্তর নিজের থেকে কিছুটা বানিয়ে লিখতে হবে। ঠিক আছে, কলেজের ছেলেরা ঈশ্বরচন্দ্রকে যশোরে কই বলে উপহাস করত। বিদ্যাসাগরের শরীরটি ছিল খর্ব ও শীর্ণ এবং মাথাটি ছিল বড়, তাই স্কুলের ছেলেরা যশোরে কই বলে তাকে উপহাস করিত। নেক্সট প্রশ্ন রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব কি? প্রধান চরিত্রের গৌরবটা কি ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ ও অক্ষম মনুষ্যত্ব, এটাই ছিল তার গৌরব। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বঙ্গদেশে দয়ার সাগর নামে কে বিখ্যাত হয়েছিল, মানে বাংলায়? ঠিক আছে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর নামে বিখ্যাত হয়েছিলেন। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার সঙ্গে সংগ্রাম করে জয়লাভ করেছিলেন? ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকূল
প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম জয়যুক্ত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের চরিত্রকে কিসের সঙ্গে তুলনা করেছে? তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের চরিত্রকে অক্ষয় বরের সঙ্গে তুলনা করেছেন, যার কখনো ক্ষয় না, মানে শেষ না। একদা বাঙালির এই আশাকে পূর্ণ করেছিলেন। একদা নবদ্বীপের শচীমাতার দুরন্ত ছেলে নিমাই বাঙালির এই আশা পূর্ণও করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, বিদ্যাসাগর প্রবন্ধটি রবীন্দ্রনাথ কোন সাহেবের কথা উল্লেখ করেছেন? তাহলে এখানে প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ বেথুন সাহেবের কথা কিন্তু উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন রয়েছে, বর্ণপরিচয় বইটি প্রথম ভাগে কোন চরিত্রের উল্লেখ করা হয়েছে? তাহলে প্রথম ভাগে গোপালের চরিত্রের উল্লেখ করা হয়েছে। গোপাল এবং ঈশ্বরচন্দ্রকে কেমন বালক ছিলেন? তাহলে গোপাল ছিল সুবোধ এবং পিতামাতার আজ্ঞাবহ, এবং বালক ঈশ্বরচন্দ্র চরিত্র ছিল ঠিক তার বিপরীত, মানে কারো কথাই তিনি শুনতেন না। কেমন চরিত্রের প্রাদুর্ভাবে বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অনুবাদ ঘুচে যেত? ঠিক আছে, পরের প্রশ্নে আমরা উত্তর দেখব। রাখাল এবং ঈশ্বরচন্দ্রের মতো দুর্দান্ত ছেলের প্রাদুর্ভাবে বাঙালি জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুচে যেত। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বর্ণ পরিচয় এর রাখাল চরিত্রটি কেমন ছিল? তাহলে বর্ণ পরিচয়ে রাখাল চরিত্রটি ছিল দুরন্ত ও পড়াশোনায় অমনোযোগী। পরে তিনি পড়াশোনা খুব করেছিলেন। ঠিক আছে, প্রথমে তিনি করেন না। বিদ্যাসাগরের প্রবন্ধটি কোন শ্রেণীর? তাহলে সেটি চরিত্রমূলক। এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকবার এসেছে। বিদ্যাসাগর প্রবন্ধটি রচয়িতাকে? তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। বিদ্যাসাগর প্রবন্ধটি পড়ে আমরা কি জানতে পারি? তো বিদ্যাসাগর প্রবন্ধটি পড়ে আমরা তার জীবনী ও চরিত্র সম্পর্কে জানতে পারি। নেক্সট রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবার নামটা? তাহলে বাবার নামটা কি ছিলেন? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এখন আমরা যে অধ্যায়টা দেখব সেটি আমরা অন্য পেন নিয়ে নিচ্ছি। আজকে দেখব, এখন আমরা দেখব পল্লী সাহিত্য। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম কি? এতক্ষণ দেখলাম আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এখন আমরা দেখব পল্লী সাহিত্য। ঠিক আছে, তাহলে এটি কে লিখেছেন? তো এটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। কে লিখেছেন? মোহাম্মদ শহীদুল্লাহ। যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেভাবে আমরা দেখলাম সেইভাবে কিন্তু বাকিগুলো দেখব। এবার ফিরাও মোরে বলে আবার সেই কখনো পুরানো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন কে? উত্তর দেখব আমরা। এবার ফিরাও মোরে বলে পুরানো পথের নাগরিক সাহিত্যের নিয়ে ব্যস্ত ছিলেন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে কখন? যখন পল্লী জীবনী সন্তানেরা পল্লী সাহিত্যের দিকে মনোযোগ দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, তখন পল্লী সাহিত্যের সভার আয়োজন সার্থক হবে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বর্তমান
রিয়েদ সাহিত্য কোথায় আবেদন আসন পাচ্ছে? বর্তমানে আমেরিকা ও ইউরোপ প্রলেতারিয়েত সাহিত্যের আদরের আসন পাচ্ছে। নেক্সট, কোনগুলিকে পল্লী সাহিত্যের মূল রত্ন বলে বিশেষিত করা হয়েছে? পল্লীর বিভিন্ন গান যেমন কি ছিল? জারি গান, ভাটিয়ালি গান, রাখালি গান, মারফতি গান ইত্যাদি গানগুলিকে পল্লী সাহিত্যের অমূল্য রত্ন বলে বিশেষিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, শেক্সপিয়ারের রাক্ষসদের রাধা বুলিগুলির সঙ্গে পল্লীর রূপকথার সাদৃশ্য কোথায়? তাহলে তার আমরা প্রশ্নের উত্তর দেখব। শেক্সপিয়ারের রাক্ষসদের বাধাবুলিগুলির সঙ্গে পল্লী বাংলার রূপকথা হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। এখন এগুলো এক্সপ্লেন করব না, ঠিক আছে? এক্সপ্লেন করলে এত বড় ভিডিও কখন হবে? 3টি চ্যাপ্টার ভিডিও, একটি শেষ হয়েছে, দ্বিতীয় নম্বরটা চলছে, ঠিক আছে? আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে কোনগুলি বিস্তৃত অতল গর্তে তলিয়ে যাচ্ছে? তাহলে তার পল্লীর উপকথাগুলি আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্তৃত অতুল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখানে আসছে, মানুষের হৃদয়ে কথা নিয়ে সৃষ্টি হয়েও যে সাহিত্য তার নাম কি? মানুষের কথা নিয়ে সৃষ্টি হয় যে সাহিত্যের তার নাম পল্লী সাহিত্য, বালক সাহিত্য। নেক্সট প্রশ্ন রয়েছে পল্লী সাহিত্য কাকে বলা হয়? তাহলে যে সাহিত্য পল্লী জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, আশা নিরাশা, মান অভিমান, হাসি কান্না ও বিবাহ মিলনের কথা আছে তাকেই বলা হয় পল্লী সাহিত্য। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, পল্লী সাহিত্য রচিত হয় কোন পরিবেশে? তো সেটি শ্যামল সুন্দর পরিবেশে রচিত হয়। পরের নেক্সট প্রশ্ন রয়েছে, শেক্সপিয়ারের রাক্ষসদের বাধা বুলিগুলি কি? তাহলে সেখানে শেক্সপিয়ারের রাক্ষসদের বাধা বুলিগুলি হচ্ছে ফি ফাই ফো ফুম সেম দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। পরে নেক্সট রয়েছে, কোন সাহিত্য হিন্দু মুসলমান সকল মানুষেরই সমান অধিকার? পল্লী সাহিত্যের উত্তর হচ্ছে, পল্লী সাহিত্যের হিন্দু মুসলমানের সকল সন্তানদের সমান অধিকার। তাহলে পল্লী সাহিত্যের কোন কোন উপকরণগুলিকে সরল প্রাণের জীবন উৎস বলা হয়েছে? তাহলে প্রসাদ বাক্য, ডাক, খনার বচন দন্তন্য, খনার বচন, ছড়া, ঘুম পাড়ানি গান, খোকা ঘুমুকির ছড়া ইত্যাদিকে সরল
প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, কোন পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে পল্লীর উপকথাগুলি তার ছেলেপুলে উপকথাগুলি শোনায়? ইউরোপ খণ্ডে লিথিওনিয়া কিংবা ওয়েলসের কোন পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে পল্লী উপকথাগুলি শোনায়? ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, জাতির পুরানো ইতিহাসের অনেক গোপন কথা কোথায় খুঁজে পাওয়া যায়? তাহলে সেগুলো অনেক গোপন কথা প্রসাদ বাক্যের ডাক ও খনার বচনের মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে সেটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, পল্লী সাহিত্যটি। ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, পল্লী সাহিত্য লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? তো সেটি আমরা যদি দেখি, পল্লী সাহিত্য প্রবন্ধটি লেখক মোহাম্মদ শহীদুল্লাহ কি করেছেন? বাংলা সাহিত্যের কথা শীর্ষক থেকে গৃহীত হয়েছে। ঠিক আছে। পল্লী সাহিত্যের প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনা প্রসঙ্গে মুহাম্মদ কি বলতে চেয়েছেন? তাহলে পল্লী সাহিত্যের প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনা প্রসঙ্গে মুহাম্মদ বলতে চেয়েছেন যে পল্লী সাহিত্যের পল্লীর জনজীবন এর সাহিত্য। ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, লেখকের কত সালে জন্ম হয়েছিল? না 10 জুলাই 1880। 80 না 85? ঠিক আছে, 80 না 85? তাহলে এখানে আমরা দেখব যে 1885, ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 13 জুলাই 1961। 13 জুলাই 1961। 13 জুলাই 1961 সালে। ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখব। তিনি পৃথিবী থেকে, আচ্ছা ঠিক আছে, 13 জুলাই 1961 জন্ম এবং মৃত্যুটা জানা অত্যন্ত আবশ্যক। ঠিক আছে। পরে আমরা নেক্সট প্রশ্ন দেখব, বাংলা ভাষা ছাড়া তিনি কি ভাষা লিখতেন? তাহলে বাংলা ভাষা ছাড়া তিনি লিখতেন সংস্কৃত, পালি, প্রাকৃত, ইংরাজি, জার্মান, ফরাসি, হিব্রু, আরবি, ওড়িয়া, হিন্দি, मैथिली, আসামিয়া, তিব্বতী প্রভৃতি ভাষা ভালোভাবে তিনি জানতেন। ঠিক আছে। তাহলে নেক্সট আমরা দেখব পদ্মা নদীর মাঝি। নেক্সট কি দেখব আমরা? পদ্মা নদীর মাঝি। এখন আমরা যে পেনটি সেটি চেঞ্জ করব, 3 নম্বর, তার জন্য সেটি চেঞ্জ করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। 3টা চ্যাপ্টার 3টি কলমে আমরা লিখলাম। ঠিক আছে। পদ্মা নদীর মাঝি লিখেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আমরা কোশ্চেনটা দেখব। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ
কুমার বন্দ্যোপাধ্যায়। আসল নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 1908 খ্রিস্টাব্দে 29শে মে বিহারে বর্তমান ঝাড়খণ্ডে দুমকা শহরে, ঠিক আছে, জন্মগ্রহণ। পদ্মা নদীর মাঝি সে কি মাছ ধরেছিল? তাহলে তিনি ইলিশ মাছ ধরেছিল, ঠিক আছে। নৌকা এবং জালটি কার সম্পত্তি ছিল? তাহলে ধনঞ্জয়ের সম্পত্তি ছিল, আর জালটি ছিল ধনঞ্জয়ের সম্পত্তি, এবং নৌকা এবং জালটি ধনঞ্জয়ের সম্পত্তি ছিল। কার সাহায্যে মাছ ধরা হতো? না, কুবের জেলে তার সাহায্যে মাছ ধরা হতো। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, অর্ধেক অংশীদার কে ছিল? অর্ধেক অংশীদার ধনঞ্জয়। কেননা দুজন মাছ ধরতো এবং ধনঞ্জয়ের জাল এবং নৌকো দুটোই, সেজন্য তাকে 50-50 ভাগ করতে হতো। 50 আর 50, আর এই 50টা 25-25 দুজনে এরা ভাগ করতো, এবং ধনঞ্জয়ের পুরোটা একটা ভাগ থাকতো, কেন জাল ছিল তার আর নৌকাও ছিল তার, ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, কে অনেক কষ্ট করেছিল? তাহলে কুবেরের অনেক কষ্ট করেছিল। পদ্মা নদী কিসের সময় মাছ ধরতো, বা পদ্মা নদীতে কিসের সময় বা কিসের মরশুমে মাছ ধরা হতো? তাহলে পদ্মা নদী বর্ষার মাঝামাঝি সময় মাছ ধরতো, ঠিক আছে। পদ্মা নদীর এই রচনাটি লেখককে? না, এটি মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি লিখেছেন। পরে নেক্সট, কুবের মাঝি কোথায় মাছ ধরত? কুবের মাঝি দেবীগঞ্জের মাইল 1.5 দূরে পদ্মা নদীর উজানে মাছ ধরত। এগুলো এমসিকিউ হবে এবং সাবজেক্টিভ যে কোশ্চেন থাকবে সেগুলোও হবে, ঠিক আছে। সন্ধ্যাবেলায় নদীর বক্ষে কিসের আলো দেখা যেত? তাহলে সন্ধ্যাবেলা বা রাতের সময় নদীর বক্ষে জেলে নৌকার আলো আমরা দেখতে বা দেখা যেত বা দেখতে পেতাম। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, কুবের মাঝি নৌকার জন্য অন্য দুজন কে ছিল? ঠিক আছে, ধনঞ্জয়ের সাথে আর কে ছিল? তাহলে তিনি ছিলেন দুজন কে? ধনঞ্জয় ও গণেশ, কুবেরের সাথে। তাহলে তিনজন, কুবের, ধনঞ্জয় আর গণেশ। ধনঞ্জয়ের একটা ভাগ এবং গণেশ আর কুবেরের দুটো ভাগ। নৌকা ও জালটি কার ছিল? নৌকা ও জালটি ছিল ধনঞ্জয়ের, সেজন্য তিনি একটা ভাগ পুরোপুরি পাতেন, 50%। নৌকায় মোটামুটি কয়জনের জায়গা ছিল? তো নৌকায় মোটামুটি 3 জনের জায়গা ছিল। জালটি নৌকার কোথায় লাগানো ছিল? জালটি নৌকার পাশে একটি ত্রিকোণ বাঁশের ফ্রেমে আটকানো ছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, 3 জনের মধ্যে মাছের ভাগ হতো কিভাবে? 3 জনের মধ্যে মাছের অর্ধেক ভাগ ধনঞ্জয় আর বাকি অর্ধেক ভাগ কুবের, অর্ধেক ও গণেশ। 50% আর 50%টা দু ভাগ, 25-25, এইভাবে কুবের আর কে ছিল?
গণেশ, আর এদিকে কে ছিল? ধনঞ্জয়। ঠিক আছে। পদ্মা কখন কৃপণ হয়ে যায়? পদ্মা মাছের মরশুম শেষ হলে কৃপণ হয়ে যায়, তখন আর মাছ ধরা যায় না। কুবেরের স্ত্রীর নাম, তাহলে কুবেরের স্ত্রীর নাম মালা। ঠিক আছে। আখির সাহার পুকুর পায়নি কেন? কুবেরের টাকা না থাকায় অখির সহায় পুকুর সে জমানতিতে পারেননি। জালটি জলে নামাতো কারা? তো কুবের ও গণেশ, আর ধনঞ্জয় বসে থাকতো, কেননা ওর জাল ও নৌকো দুটোই, তার জন্য সে খাটাখাটনি হতো করতো না। নৌকা কোথায় জাল ফেলার ব্যবস্থা ছিল? না, নৌকার পাশ দিয়ে জাল ফেলার ব্যবস্থাও ছিল। নৌকার পিছন দিকে কি ছিল? নৌকার পিছন দিকে ছিল একটি ছাউনি, রোদ, শীত, জল এগুলোকে আটকানোর জন্য। কেতুপুর কোথায় অবস্থিত? না, কেতুপুর পদ্মা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল কি? ঠিক আছে, তো মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কি নাম ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীতে কোন মাছ ধরে মরশুম ছিল বা চলছিল? তাহলে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরে মরশুমটা চলছিল। তাহলে আজকে আমরা তিনটি চ্যাপ্টারকে দেখলাম, পদ্মা নদীর মাঝি, পল্লী সাহিত্য, এবং তার আগে আমরা কি দেখলাম? বিদ্যাসাগর। ঠিক আছে, কি দেখলাম? বিদ্যাসাগর। তাহলে তিনটি আমরা দেখলাম। তাহলে এখান থেকে এমসিকিউ এবং তার সাথে সাথে এমসিকিউর সাথে সাথে কিন্তু সাবজেক্টিভ কোশ্চেনও থাকবে, সেই জন্য সব ধরনের দেখাটাই ভালো হবে। ঠিক আছে, তো ভিডিওকে শেয়ার করে দাও প্লিজ। গতকাল 3টি চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, আজকেও 3টি চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার হয়ে গেল অলরেডি। তাহলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা কন্টেন্ট ভিডিও দেখতে চাই পুরো দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, পুরোপুরিভাবে দেখতে পারেন। অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে যে নোটিফিকেশন বা লিঙ্ক সেটি আমি ভেজে দেবো। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ করলে 9199154669। ঠিক আছে, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, 10টি নাম্বার আছে মোট। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা লাস্ট তক দেখার জন্য।